গুড মর্নিং। আশা করি তোমরা হাজির হয়েছ, আমিও হাজির হয়েছি। তবে গত দুদিনে তোমরা আমার জন্য অপেক্ষা করেছ। ইন্টারনেটের সমস্যার কারণে তোমাদের সামনে ইচ্ছা থাকা সত্ত্বেও আমি ক্লাস নিতে পারিনি। এখন খাতা নাও, কলম নাও, দ্রুত আমরা ক্লাস শুরু করি। যারা বন্ধু আছে তোমাদের, তাদের বলে দাও স্যার আসছেন, ক্লাস নিচ্ছেন স্যার। ওরা যেন খুব দ্রুত অংশগ্রহণ করে। গত 24 তারিখে 25, 26 দুদিন তো অনিবার্য কারণ লিখেছিলাম 25 তারিখে, কিন্তু কারণটা তোমরা বুঝতেই পারো। আর তোমরা জানবে যে স্যার অবশ্যই থাকবেন, হয়তো কোনো কারণে কোথাও কোনো সমস্যা হচ্ছে। 24/4/2020 তারিখে 11:10 যে আমরা ক্লাস নিয়েছিলাম, সেখানে কিছু সমস্যাটা একটু বলি। সাজ্জাদ হোসেন বলেছিলেন স্যার মোবাইল ফোন করে আমার সমস্যাটি ভালোভাবে বুঝতে পারিনি। আমি জামালপুর যমুনা সার কারখানা থেকে বলছি। একটি বইয়ের বাম দিক থেকে দেওয়া আছে আর ডান দিক থেকে কোনটা হবে? আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি, দেখো সাজ্জাদ হোসেন, যদি থেকে থাকো তাহলে আজকের যে পড়াটা ওটা একটু লিখে রাখো। জৈব রসায়নের মৌলিক ভিত্তি, জৈব রসায়নের মৌলিক ভিত্তি, যে আজকে যে পড়া পড়ব সেটা হলো জৈব রসায়নের মৌলিক ভিত্তি। জৈব রসায়নের মূল ভিত্তি বা যাই আসো, মূল কি বলতো ভিত্তি। কিছু কিছু বিষয় থাকে যেগুলো না জানলে আমরা বই পড়তে পারি না, সেটা এটা পড়বো আমরা। আজকে 27 তারিখ 4/2000 কত বলতো 20। জৈব রসায়নের মূল ভিত্তি নিয়ে আমরা আলোচনা করব। তাহলে এবার সাজ্জাদ হোসেন, তুমি জামালপুর থেকে টেলিফোন করেছিলে আমাকে। তুমি যদি থেকে থাকো তাহলে তোমার উত্তরটা দেখো এরকম আসবে। CH একটা যৌগ দিয়েছো, জৈব যৌগ, তার নামকরণ বলেছো। উপরে আছে CH2 CH3, নিচে দিয়েছো CH, তারপরে CH, এরপরে দিয়েছো NO2, তারপরে CH3। তুমি বলেছো স্যার ডান থেকে হওয়া উচিত, একটা বইতে বাম থেকে লিখেছে। উত্তরটি আমি দিচ্ছি, দেখো এটা কিন্তু হাইড্রোকার্বন নয়, হাইড্রোকার্বনের জাতক ক্লোরোমিথেন। এটা কি বলতো? নাইট্রোমিথেন NO2। আর এটা হলো মিথানল বা মিথাইল অ্যালকোহল। তাহলে বুঝতে পেরেছ যে এরা প্রত্যেকেই কার্যকারীমূলক, ভিন্ন সমগোত্র শ্রেণীর, ভিন্ন সমগোত্র শ্রেণীর। কে কি বললো? আমি বললাম যে এটার নাম হলো বেঞ্জিন, তুমি সেটা মানবে কেন? তুমি নিজের থেকে শিখবে। কোন বই কি লিখেছে তুমি ভালো কথা, কিন্তু তুমি নিজে তো নামকরণ জানো। তাহলে এটা কার্যকারীমূলক, যেহেতু মিথাইলমূলক তো কার্যকারীমূলক নয়, যেহেতু হাইড্রোকার্বন। অতএব অবশ্যই অবশ্যই 1 2 3 4 5 এভাবে আমরা সংখ্যায়িত করব। আর নামটা তুমি পারবে নিশ্চয়। যৌগটি আসবে 3 ইথাইল, তারপর হাইফেন কত বলো তো 3 4, দুটো মিথাইল আছে বিধায় যৌগটি হলো ডাইমিথাইল। তারপরে কত আসবে 2, নাইট্রো গ্রুপ আছে, নাইট্রো 4টি কার্বন, তাই যৌগটিকে বলবো আমরা পেন্টেন। ঠিক আছে তো সাজ্জাদ, থ্যাংক ইউ। এবার মারুফ হোসেন বলেছ ফিজিক্স আর ম্যাথ কবে হবে? দেখো এই পরিস্থিতির কারণে স্যার আসতে পারছে না, সব জায়গাতেই লকডাউন, যে কারণে যাওয়ার উপায় নেই। পাবে আমি বলেছি। আর আমি দেখো আমার কলেজে যে শিক্ষকরা আছেন তার অধিকাংশই তো আমার ছাত্র। তাদেরকে জোর করে আমি কোনো কিছু চাবি দিতে চাই না। ইতিমধ্যে অনেকেই এটা জেনেছেন যে স্যার পড়াচ্ছেন। স্বতঃস্ফূর্তভাবে যদি আসেন তাহলে সেটাই সুন্দর হয়। স্বতঃস্ফূর্তভাবে আসবে, একটু অপেক্ষা করো। আর আজকে বলবো কিভাবে পড়াবো, পরিকল্পনা নিয়ে সামনের দিনগুলোতে। আব্দুল্লাহ আল নোমান, তুমি বলো C4H10O এর কয়টি সমাণু সম্ভব, বুঝবো কিভাবে? হ্যাঁ বুঝবে। আমি তো বলেছি যে এখনো সমানতা শেখার জন্য সবে 7টি ক্লাস হয়েছে।
সবে মাত্র, তবে তো দুটো ক্লাস, অতটা মৌলিক ক্লাস হয়নি, ক্লাস হয়েছে 5টি। একটু অপেক্ষা করো, আমি তো আগেই বলেছি এখনো বয়স হয়নি, ওই শর্টকাট নিয়ম শেখার দরকার নেই, আগে মূল বেসিক তৈরি করো, ভিত্তি ঠিক হোক, তারপরে শিখিয়ে দেবো কিভাবে করতে হয়। আমরা তো আলোক সূত্রের সমানতা দিয়েছি, জ্যামিতিক সমানতা। তোমাদের পেজে কিন্তু 7টি যোগের নামকরণ দিয়েছি, সেটা কিন্তু আমি চাই আজকের মধ্যে ওখানে আরো কাজ দেব তোমাদের। আলোচনাটা পেজের মধ্যে হলে ভালো হবে, তাহলে সকলে জানতে পারবে। খালেদ হাসান তুহিন, ডিলোকালাইজেশন কেন? ডিলোকালাইজেশন তুমি নিশ্চয়ই বুঝতে পারোনি। দেখে আর যদি সময় পাই তোমাকে ডিলোকালাইজেশন আর লোকালাইজেশন কি, লোকালাইজড পাই ইলেকট্রন আর ডিলোকালাইজড পাই ইলেকট্রন কি, সেটা তোমাকে শিখিয়ে দেব। খালিদ হোসেন তুহিন, তুহিন বলেছ, খালিদ হাসান তুহিন, আমি নামটা লিখে রাখি, তুহিন বলেছে। এটা দেখা যাক আমি তুহিনকে ডিলোকালাইজেশন পড়াতে পারি কিনা। আমির হামজা, তুমি বলেছ অর্গানিকের পরে তড়িৎ রসায়ন, দেখবো কোনটা পড়ানো যায়, প্ল্যান করে। আমি তো বলেছি আজকের পরে তোমাদের একটা প্ল্যান বলবো সে অনুসারে। এরপর পেজে দিয়ে বলেছ সেখানে অরিত্র পাল, 2য় বর্ষের বই কি রকমারিতে পাওয়া যাচ্ছে? হ্যাঁ, রকমারিতে সব বই পাওয়া যায় আমার। তারপর সৌদা বিনতে শফিক, স্যার খুব ভালো করে বুঝেছি, আপনার ক্লাসে মনে হয় ক্লাসে বসে ক্লাস করছি, থ্যাংক ইউ। তুমি চট্টগ্রাম থেকে বলছো, থ্যাংক ইউ সৌদা বিনতে শফিক। আমিও ওটা চাই যে তোমরা বুঝতে পারো যে স্যার, আর এটা তো ক্লাসই হবে, আমি তো ক্লাসই নিচ্ছি, তুমি বুঝবে যে হ্যাঁ স্যার ক্লাসে আসে, ক্লাসে বসেই পড়া হচ্ছে। এরপরে অপু হালদার নাটোর থেকে বলেছ দর্পণ প্রতিবিম্ব উপস্থাপনীয় বিষয় বুঝিয়ে দিবেন স্যার। এখন অপু হালদার আসো কিনা জানি না, যদি থেকে থাকো কিভাবে তোমাকে বুঝাবো, এটা তো কলেজে ক্লাস না, বুঝছো? এটা তো অনেকে ফেসবুকে দেখবে, কলেজ হলে তো বলা থাকে যে ক্লাসে কোনো ঘটনা বাইরে বলবা না, অনেক কিছু করি আমরা। এখন অপু তাকাও এদিকে দেখো, যদি দেখে থাকো, নাহলে পরে হলে অপুর জন্য লিখ, শুধু অপুর জন্য, কোনো ছাত্রীর জন্য নয়, শুধু অপুর জন্য। অপু হালদার, আয়নার সামনে যাও, বাথরুমে, ঘরে না বাথরুমে, দরজা বন্ধ করো, ঠিক তো? তারপরে আয়নার ভিতরে তোমার একটা ছবি দেখতে পারবে, ঠিক তো? ওই ছবিতে তুমি ওকে বলো যে ডান হাতে বলো একদম থাপ্পড় দেবো, ও দেখবা বাম হাতে দেবে। এইবার বাম হাত দিয়ে বলো যে টাটা, ও দেখবা ডান হাতে দেবে। এবার কি করবে জানো? ভালো করে আয়নার সামনে দাঁড়াও, দাঁড়িয়ে সুন্দর করে বাম চোখটাকে আস্তে করে মেরে দাও, দেখো কোন চোখ মারে। এবার ডান চোখটাকে মারো, দেখো কোনটা মারে। এটি হলো দর্পণ প্রতিবিম্ব। বোকা ছেলে এই সোজা জিনিস বুঝতে পারে না। আয়নার সামনে যাও, দেখো, আর এই হাত দেখেছ, এটা হলো কি বলতো, বাম, এটা ডান। আয়নার সামনে যদি বিপরীত, দুটো দেখো একে অপরের উপরে বসে, কিন্তু এভাবে তো বসে না। এভাবে কি বসে না? বসা হচ্ছে ছিল এভাবে, সেগুলো উপস্থাপনীয় হতো। এটা তো উল্টা দিকে মুখোমুখি আসছে, বিপরীত দিকে বসে, তার মানে সোজাভাবে বসে না। এটি হলো উপস্থাপনীয় বা উপস্থাপনীয়। অপু হালদার বুঝতে পেরেছ? অনিক দাস বলেছ পিএক্স পিওয়াই পিজেড এর মধ্যে কোনটার ইলেকট্রন আগে প্রবেশ করবে? ডি অরবিটালের ক্ষেত্রে একটু বুঝিয়ে দেবেন স্যার, ডিতে তো 5টা আছে। ভালো কথা অনিক দাস, একটু ভালো করে দেখো। বোরন যদি বলতাম বোরন 5, বোরন কত বলো তো 5, তার ক্ষেত্রে কি আসবে দেখো, বোরন 5। তোমাদের এসব সমস্যা পেজে করে দিলে ভালো হবে, দেখেন অনেক সময় নষ্ট হয়ে যায়, বুঝছো? অনেক সময় নষ্ট হয়ে যায়। এবার দেখো তোমরা কি বলেছো বলো তো, বলেছো যে এখান থেকে পিএক্স পিওয়াই পিজেড আগে কোথায় যাবে। ভালো কথা। এবার তোমাকে একটা ইলেকট্রন বিন্যাস দেখায়, বোরন 5, এর কত বলো তো 1s2, 2s2, 2p কত বলো তো 1। এখন এই p1টা কি 2px1 না 2p কত বলো তো y1,
না টুপি কি বলতো Z1, যে কোনোটাই হতে পারে, কারণ আমরা জানি টুপি এক্স সমান কত বলতো টুপি ওয়াই সমান টুপি জেড। শক্তির দিকে যদি সমান হয়, আবার বলি শক্তির দিকে যদি সমান হয়, তাহলে আমি বলবো ব্রন 5 তার যোজ্যত স্তরে 1:2 2:2 টুপি 1, সেটা এরকম হতে পারে 2s। কয়টা আছে বলতো দুটো, এটা আমাদের টুপি, কয়টা বলতো এটা আমাদের টুপি। এটাকে যদি এক্স ধরে এখানে দিতে পারি, এখানেও দিতে পারি, এখানেও দিতে পারি, যে কোনোটাই যেতে পারে। তবে আমরা ধরি প্রথমে px এ গিয়েছে বোঝানোর সুবিধার্থে, সংকরায়নের সুবিধার্থে, কিন্তু ওই p এর ইলেকট্রনটা যে কোনোটাই যেতে পারে। 2px1 হতে পারে, লিখে নাও 2py1 হতে পারে, 2pz কত বলতো 1 হতে পারে, কারণ শক্তির দিকে 2px সমান 2py সমান কি বলতো 2pz। শক্তির দিকে যেহেতু সমান, সমশক্তি সম্পন্ন অরবিটাল, অতএব হুন্ডের নীতি অনুসারে সমশক্তি সম্পন্ন অরবিটালে যে কোনো অরবিটালে সে আগে প্রবেশ করতে পারে, যে কোনো অরবিটালে আগে প্রবেশ করতে পারে। তাহলে বুঝতে পারছি বোরন 5 এর ক্ষেত্রে এই ইলেকট্রনটা শেষটা আমি এখানেও দিতে পারি, এখানেও পারি, এখানেও পারি, আমি এখানে দিয়েছি। আর একজন যদি বলে না স্যার এখানে একটা, আর আমি ওয়াই কে দেব, কত বলতো ওয়াই এখানে আসবে, সেটাও ঠিক আছে। কেউ যদি বলে স্যার এখানে 2s এ দুটো আর এখানে জেড এ একটা আছে, তার কথা তো ভুল নয়। এটা হলো টুপি কত বলতো জেড, এটা আমাদের টুপি এক্স, আর এটা টুপি কত বলতো ওয়াই। ঠিক তো, বুঝতে পেরেছ? ডি এর ক্ষেত্রে একই রকম, ডি এর ক্ষেত্রে কি একই রকম, তবে ডি অরবিটাল যদি ডিজেনারেট হয়ে যায়, কি হয়ে যায় বলতো ডিজেনারেট, তখন আবার দুটো ভাগে ভাগ হয়, একটা থেকে নিম্ন স্তরে, একটা থেকে উচ্চতর শক্তি স্তরে ডি অরবিটাল। যেহেতু জানতে চেয়েছ আমি বুঝিয়ে দিচ্ছি, এটা নিশ্চয়ই ক্লিয়ার হয়েছে যে পিটা যে কোনো জায়গায় যেতে পারে। আর একটা মেয়েকে জন্য টেলিফোন করেছিল কার্বন মনোক্সাইডের অধিক্রমণ, তারটা বুঝিয়ে দেবে এখানে এসে। একইভাবে আগে ডিটা দেখো, তারপরে ডি থাকে 5টি ডি থাকে, এটা আমাদের 5টি ডি, তখন তো সমান শক্তি, এর শক্তির কোনো পার্থক্য নেই। কিন্তু এই যখন আমরা এখানে কোনো একটা ফিল্ড দিতে পারি, তো ম্যাগনেটিক ফিল্ড দেওয়া যায়, তখন এই ডিটা দুই ভাগে ভাগ হয়ে যায়, বুঝছো? একটা নিম্নতর শক্তি স্তরের ডি আর একটা উচ্চতর শক্তি স্তরের ডি। উচ্চতর স্তরে দুটো, নিম্নতর স্তরে থেকে 3টা। এই 3টা কি বলতো, একটা ডিএক্স ওয়াই, ডি কত ওয়াই জেড, আর একটা ডিএক্স জেড। আর এই দুটো ডি হলো ডিএক্স স্কয়ার ওয়াই স্কয়ার, আর একটা হলো ডিজেড স্কয়ার। স্বাভাবিকভাবে 3টি ইলেকট্রন থাকলে তারা ডিএক্স ওয়াই, ডি ওয়াই জেড এবং ডি এক্স জেড বা জেড এক্স এ থাকবে। আর যদি একটা থাকে তাহলে যে কোনোটাই থাকতে পারে, কারণ আমরা যদি শক্তির দিকে বলি তাহলে বলবো ডিএক্স ওয়াই সমান কত ডি ওয়াই জেড সমান কত ডি এক্স জেড বা জেড এক্স, যাই বলো শক্তি সমান। শক্তি যদি সমান হয় আর সেখানে যদি একটি মাত্র ইলেকট্রন প্রবেশ করে, কার প্রবেশ করে বলো তো? স্ক্যান্ডিয়াম, স্ক্যান্ডিয়াম 21, 3D কত বলে তো 1, ওই 3D 1 এর যে কোনো একটাই যেতে পারে। স্ক্যান্ডিয়াম কত বলো তো 21, পড়বে ভালো করে, 1s2 2s2 2p6 3s2 3sp6, তারপরে 4s2 3D কত বলো তো 1, 4s2 3D 1, এই যে 3D তে 1, সেটা যে কোনো 3D অরবিটালে যেতে পারে। তার মানে এখানে 3D আছে কত বলো তো 5টি। যদি আমি এভাবে লিখি তাহলে তার যে কোনোটাই দিতে পারি। এটা আমাদের 3D। এখানে 4s কয়টা আছে বলো তো? দুটো আছে। 3D এর যে কোনো অরবিটালে, কিন্তু যখন এভাবে আমরা ডিজেনারেট করে দেব তখন কি করব, এই 3টা থেকে নিম্নতর স্তরে, এটা থেকে উচ্চতর স্তরে, তাহলে ওই ইলেকট্রনটা যে কোনো জায়গায় যেতে পারে। কার বলো তো? স্ক্যান্ডিয়াম 21 এর 21তম ইলেকট্রনটি যে কোনো 3D অরবিটালে যেতে পারে। আবার বলি স্ক্যান্ডিয়াম 21 এর 21তম ইলেকট্রনটি যে কোনো 3D অরবিটালে যেতে পারে। অনেক দাস, আর তোমার কোনো সমস্যা থাকার কথা না। এরপরে পেজে দিয়েছ অর্হিতাবাসম, তুমি আমার পেজে একটা সমস্যা দিয়েছ। দেখো আমি সবগুলো দেখি, তোমরা কেন দেখো না জানি না।
কেন জানি 2 দিন আমি পড়াতে পারিনি, কিন্তু আমি তো মানসিক একটু কষ্টে ছিলাম, যেমন এতগুলো ছাত্রছাত্রীরা বসে আছে আমার জন্য। তাহলে আমার যদি তোমাদের প্রতি সিম্পেথি তৈরি হয়ে থাকে, তোমরা কোনো নিয়মিত পড়বে। কলেজ কবে খুলবে অনিশ্চিত, কলেজ কবে খুলবে অনিশ্চিত, কিন্তু লেখাপড়া তো চালিয়ে যেতে হবে, শিক্ষাকে তো বাদ দেওয়া যাবে না। অনেক সমস্যা আসবে, তার ভিতরে শিক্ষাকে রাখতে হবে, কারণ যেহেতু আমরা মানুষ, আমাদের শিখতে হবে। সারা পৃথিবীতে অনলাইনে পড়ানো হচ্ছে, বড় বড় সকল বিশ্ববিদ্যালয়ে। তাহলে এখানে কেন আমরা পড়বো না? এখানে আমাদের পড়তে হবে। দেখো, অরিহিত আবাসন বলেছে কার্বন মনোক্সাইডের সংকরায়ন কার্বনের পিওয়াই এবং অক্সিজেনের পিজেড অসংকরিত অরবিটাল থাকে। ভালো কথা। পিওয়াই এবং পিজেড কিভাবে পাই বন্ধন গঠন করবে? পিওয়াই পিজেড তো কি বলতো প্রতিসম, কি বলতো ওই প্রতিসাম্য নেই। ভালো কথা, ভালো কথা। তো আবাসন একটু মনোযোগ সহকারে শুনো। কার্বনের বলেছে পিওয়াই আর অক্সিজেনের হলো পিজেড। উত্তর তো এখানে দেওয়া হয়ে গেছে। আমরা তো বলেছি পিএক্স পিওয়াই প্রত্যেকেই সমশক্তি সম্পন্ন, প্রত্যেকেই কি বলতো সমশক্তি সম্পন্ন। আমি যদি বলি কার্বন যখন sp সংকরায়ন করেছিল, তার বাকি ইলেকট্রনটা অসংকরিত অরবিটালের পিজেডে ছিল, সমস্যা আছে না? কারণ পিএক্স পিওয়াই এবং পিজেড সকলের শক্তি সমান। আমার আছে কিনা জানি না, থাকলে তুমি তোমার উত্তর নিয়ে নাও। দেখো, আমি তো প্রত্যেকের কে কি কার সমস্যা প্রত্যেকটা খুঁটিনাটি দেখে আরো অনেক কাজ তোমাদের জন্য করে রেখেছি, অনেক কাজ, যেটা তোমরা বিস্মিত হবে স্যার আমাদের জন্য কি করেছে। কিন্তু তোমরা যদি করো, ওই পেজে দিয়ে দিয়ে প্রত্যেকটি চ্যাপ্টারকে করব। ওই আলোক শক্তির সমানতা, জ্যামিতিক সমান্তরাল করে আরো 10টি এমসিকিউ করে রেখেছি। যা কিছু পড়বে এমন ভাবে যে সেখান থেকে যা আসবে তাই পারবো, সেভাবেই ধরেছি। আজকে যেখান থেকে ধরবো ঠিক ওভাবেই পড়বো। একটু মনোযোগ সহকারে দেখো। কার্বন মনোক্সাইডের গঠন কাঠামো, তোমার সমস্যাটা কি ছিল তা আবার দেখে নিয়েছ। আবার বলি কার্বন 6 একটু লিখে দেখায় 1s2 2s2 টুপি কত বলো তো 2, তাহলে তার টুয়াইস এসে পাটা আছে বলো তো 2টো, আর টুয়াইস পিতে ঘর পাটা আছে বলো তো, ঘর আছে 3টা, ইলেকট্রন 2টো যাবে। আমি যদি বলি একটা পিএক্স আর একটা পিজেড এ গিয়েছে, সমস্যা আছে না? কারণ আমরা জানি 2px সমান কত বলো তো 2py সমান কত 2py সমান কত বলো তো 2pz। সবারই তো শক্তি সমান, শক্তি কি সমান। তাহলে আমি এখানে একটা দিয়ে আর একটা এখানে দিলেও যা, এখানে দিলেও যায়। আমি লেখার কারণ এটা লিখেছি, এটাও তো py হতে পারে, এটা তো pz হতে পারে, এটা তো px হতে পারে। তুমি তো, আমি তো বলিনি এটা px, বুঝতে পেরেছ? সে কারণে কার্বন যখন এই অবস্থায় sp করেছিল, তখন ওটাকে ধরে নাও py অথবা ধরে নাও pz। এটা কি বলতো sp সংকরায়ন, sp কে সংকরায়ন। আমরা সুবিধাজনকের কারণে লিখি py, কিন্তু এটা তো pz ও হতে পারে। যখন তারা অধিক্রমণ করবে আপনা আপনি তারা একই তলে অবস্থান করে যায়। আবার বলি যখন অধিক্রমণ করবে তখন তারা আপনা আপনি একই তলে চলে যায়। তখন অক্সিজেন পরমাণু যখন 8 করেছিল, তারও সংকরায়ন 1s2 2s2 টুপি কত বলো তো 4, তখন টুয়াইস এস 2টো থাকবে। এটা আমাদের টুয়াইস পি। অবশ্য তো অবশ্যই তোমার দোষ নয়, এখানে আমাকে অনেক শিক্ষকের ব্যাপারে আমাকে বিব্রত করেছে যে স্যার এটা তো হয় কি করে, কার্বন মনোক্সাইড হয় ওইভাবে হয়। এখানে এস আর কি বলতো 2টো পি, তারা করবে sp2 সংকরায়ন sp2 সংকরায়ন। তাহলে ওটাকে তুমি যদি z ধরো, এটাকে y ধরো, সমস্যা নেই। তাহলে এই y আর এই y করলো। অথবা এটা যদি 2pz হয়, এটা যদি 2pz হয়, ওই যদি 2py তেও থাকে, অধিক্রমণের সময় সে 2pz হয়ে যাবে। তার মানে sp2 সংকরিত অরবিটাল তো বুঝতেই পেরেছো। অক্সিজেনের থাকবে এই রোগ, তার 2টো কি বলতো জোর, কত সময় চলে যায় বলো একটু, সামান্য একটা দুটো প্রশ্ন পিজেড, এগুলো টেলিফোন করে জেনে নিও। এটা আমাদের কি বলতো 2pz লিখেছিলাম। আর প্রত্যেকটা sp2, এটা আমাদের sp2, এটা কি বলতো sp2 কি সংকরিত অরবিটাল। ভালো কথা। তাহলে এখন যখন এই পিজেড থাকে, ওটার ওয়াইটা জেড হয়ে যায়, ওটার ওয়াই কি হয়ে যায় জেড হয়ে গিয়ে তারা অধিক্রমণ করে। তার মানে এই কার্বনের sp2
অক্সিজেনের sp2 মুখোমুখি অতিক্রমণ করলো কার্বনের কটা থেকে বলো তো আরো একটা sp সংকলিত অরবিটাল sp কিন্তু sp2 না ভুল বলেছি কার্বনের হলো sp অক্সিজেনের sp2 কার্বনের একটা জোড় থেকে যায় এটা আমাদের অসংকলিত এটাকেই মনে করো pz মনে করো কি বলো তো pz আর অক্সিজেনের দুটো সংকলিত থেকে যায় কারণ সেটা sp2 এবার এটাকে যদি pz ধরো এটাও pz ধরবা এটা যদি আমাদের 2pz হয় আমি লিখে দিলাম এটাও 2pz ওয়াইটা তখন জেডে চলে যাবে কারণ তাদের এখন পাশাপাশি অতিক্রমণ করতে হবে একই অক্ষ থেকে উপর উপর এবং নিচে নিচে তার মানে তাকে এখন একই অক্ষ বরাবর থেকে এটাতে আমাদের জোড় আছে এটাতে আমাদের কি আছে বলতো জোড় কার্বনের এখানে জোড় আছে আর এই যে একটা করে বেজোড় ইলেকট্রন তারাই কি করবে বলতো উপর উপরে নিচে নিচে অতিক্রমণ করে কার্বন মনোক্সাইড অণুর গঠন কাঠামো তৈরি করবে তারা একই তলে অতিক্রমণ করবে সমস্যা না বলে পারি আচ্ছা থ্যাংক ইউ হয়ে গেছে এবার আমাদের পড়ার আসি ভালো করে শোনো একটু মনোযোগ সহকারে খাতা কলম নাও মনোযোগ সহকারে শোনো আমরা যখন ক্লাসে পড়াই তখন কি পড়াবো তার প্রস্তুতি আগে থেকে নিয়ে নিই আমি আগামীকাল কি পড়াবো তার প্রস্তুতি আজকে রাতেই আমার নেওয়া থাকে কারণ আমরা তো মাত্র 2-3টে ক্লাস নিই সে কারণে আমরা কি পড়াবো ওই চ্যাপ্টারে তার সমস্ত বিষয়ের উপরে একটা পূর্ণ ধারণা আগে নিয়ে নিই তারপরে দেখি যে আমি কাকে পড়াবো আমি কি আমার একজন সহকর্মীকে পড়াতে যাচ্ছি না আমি পড়াতে যাচ্ছি ছাত্র এসএসসি পাস করেছে সে এই বিষয়ে তার কোনো ধারণা নেই কিন্তু তাকে শিখাতে হবে পড়াতে না তাকে শিখাতে হবে তাকে যদি শিখাতে হয় তাহলে ওইটা শেখার জন্য যে যে মৌলিক বিষয়গুলি প্রয়োজন সে মৌলিক বিষয়গুলিকে আমরা শিখিয়ে নিই ক্লাসে সেই মৌলিক বিষয়গুলিকে আমরা শিখিয়ে নিই কিন্তু আমরা এখানে সে মৌলিক বিষয়গুলি এখানে আমরা ওই মৌলিক বিষয়গুলি শেখাতে পারছি না কারণ আমরা একটা টপিকস নিয়ে আলোচনা করে যাই আজকে এই পড়িয়ে দেব দেখো আমরা আজকে একটু ওই বেসিকটা সেজন্য লিখেছিলাম আমরা টপিকসে জৈব রসায়নের মূল ভিত্তি কিছু ভিত্তি শিখব আজকে আমি কি গতদিনের সক্রিয়কারী গ্রুপ দেখেছিলাম OH NH2 হ্যালাইড মিথাইল মূলক ইত্যাদি 4টি উদাহরণ দিয়েছিলাম তাহলে আজকে স্বাভাবিকভাবে নিষ্ক্রিয়কারী গ্রুপ আসে কিন্তু দেখা গেল একজনকে নিষ্ক্রিয়কারী গ্রুপ পড়াচ্ছি সে নাইট্রিক অক্সাইড বা নাইট্রোজেন ডাইঅক্সাইডের গঠন কাঠামো সম্পর্কে তার কোনো ধারণা নেই তাই ক্লাসে আমরা কি করি বলতো আগে ওই নাইট্রিক অক্সাইডের গঠন কাঠামো তাকে শিখাই নাইট্রোজেন ডাইঅক্সাইডের গঠন কাঠামো শিখাই তারপরে বলি যে NO2 মূলক যদি বেঞ্জিন বলয়ে প্রতিস্থাপিত হয় তাহলে তার অবস্থা কি হয় দেখো আমরা এখানে আজকে ওভাবেই পড়াবো অর্থাৎ মনে করি এটাই আমার কলেজের পূর্ণাঙ্গ ক্লাস তাহলে খাতা নাও কলম নাও দেখো কিভাবে পড়াতে হয় থ্যাংক ইউ এটা তোমাদের আরো আগে থেকে করলে ঠিক হতো প্রত্যেকটি চ্যাপ্টারে তুহিনের ডিলোকালাইজেশন দেখি পড়ে যদি পারি তোমার ডিলোকালাইজেশন পড়িয়ে দেবো আসছো কিনা জানি না তোমরা তো ঘুমে পাগল থাকো এখন আবার রমজান চলছে স্বাভাবিকভাবে ঘুমতে ফুটতে দেরি হয় একটু উঠবে 10টার ভিতরে উঠে যাবো উঠে নাস্তা টাস্তা করে নাস্তা না করে না নাস্তা করে খাতা কলম নিয়ে বসবে কারণ শরীরের দিকেও লক্ষ্য রাখতে হবে লেখো তাহলে নাইট্রিক অক্সাইড অণুর গঠন NO অণুর গঠন আমরা নিষ্ক্রিয়কারী গ্রুপ পড়াবো অ্যালডিহাইড মূলক কার্বক্সিলিক অ্যাসিড মূলক NO2 মূলক এরা নিষ্ক্রিয়কারী গ্রুপ কিন্তু কেন নিষ্ক্রিয়কারী গ্রুপ হয় তাদের সমস্যাটা কি সেটা আগে একটু শিখবো তারপরে নিষ্ক্রিয়কারী গ্রুপ দেখাবো ওটি শেখার জন্য আমরা প্রথমে আসছি নাইট্রিক অক্সাইড অণুর গঠন কার অণুর গঠন বলতো NO এর গঠন দেখা যাক নাইট্রিক অক্সাইডের গঠন কাঠামো কেমন তারপরে নাইট্রোজেন ডাইঅক্সাইড এবং আরো অন্যান্য মৌল আসবো
দেখো নাইট্রোজেন 7, তার যদি ইলেকট্রন বিন্যাস করি 1s2 2s2 2p কত বলো তো 3 হয়, তাহলে তার যোজ্যত স্তর দ্বিতীয় শক্তি স্তর 2s এ দুটো আছে আর 2p তে ঘর আমাদের 3টে আছে। ইলেকট্রন কয়টা আছে বলো তো 3টে থাকবে 1 2 3। তার মানে নাইট্রোজেনের যোজ্যত স্তর দ্বিতীয় শক্তি স্তর, ইলেকট্রন একটা জোড় আর 3টে কি বলো তো বেজোড়, একটি জোড় আর 3টে কি আছে বলো তো বেজোড়। এবার অক্সিজেন দেখো 8, তার ক্ষেত্রে আসবে আমাদের 1s2 2s2 2p কত বলো তো 4, তাহলে তার টুয়াইস s সেখানে কটা থাকবে দুটো আর টুয়াইস p অরবিটাল ঘর আছে কটা বলো তো 3টি, ইলেকট্রন থাকবে 4টি। তার মানে অক্সিজেনের ক্ষেত্রে দুটো জোড়, এভাবে দুটো জোড় আর দুটি কি বলো তো বেজোড়। আবার বলি দুটো আছে জোড় আর দুটি বেজোড়। আর নাইট্রোজেনের দুটি জোড়, কয়টা বেজোড় বলো তো 3টি বেজোড়, এই দুটো জোড় 3টি বেজোড়। এবার ওই নাইট্রোজেন আর অক্সিজেন দুজনকেই সক্রিয় করেছি। সক্রিয় করলে যেহেতু তাদের সমশক্তি সম্পন্ন স্তরে কোনো 2d অরবিটাল নেই, যোজ্যত স্তর দ্বিতীয় শক্তি স্তর, সেখানে কোনো 2d অরবিটাল নেই, তাই তারা সক্রিয় হবে কিন্তু ইলেকট্রনকে পুনর্বিন্যাস করবে না। সে কারণেই তো আকাশের অনেক উঁচুতে যখন বজ্রপাত হয় নাইট্রোজেন অক্সাইড যুক্ত নাইট্রিক অক্সাইড হয়, অন্য কোনো যৌগ না, পরে তারা নাইট্রোজেন ডাইঅক্সাইডে পরিবর্তিত হয়ে যায়। এইবার দেখো কি হলো, তাহলে এইবার এই নাইট্রোজেন প্লাস অক্সিজেন দুজনেই সক্রিয়, দুজনেই মারাত্মকভাবে সক্রিয়, তাদের মধ্যে বন্ধন করতে হবে। তখন নাইট্রোজেনের একটা জোড়, কয়টা জোড়, একটা জোড়, আর বেজোড় আছে কয়টা বলো তো 3টা, তার দুটো বেজোড় আর অক্সিজেনের হলো দুটো বেজোড়, তারা এভাবে শেয়ার করলো, তখন নাইট্রোজেনের আরো একটা বেজোড় থেকে গেল। আবার বলি নাইট্রোজেনের বেজোড় হলো 3টি, এই দুটি বেজোড় অক্সিজেনের দুটো বেজোড়ের সঙ্গে বন্ধনে অংশগ্রহণ করলো, তাহলে বন্ধনে অংশগ্রহণ করলো দুটো দুটো কটা বলো তো মোট 4টি। এইবার নাইট্রোজেন অক্সিজেন এভাবে 4টি ইলেকট্রন এভাবে বন্ধন গঠন করলো, অক্সিজেনের দুটো জোড়, নাইট্রোজেনের কি আছে বলতো দুটো জোড় একটা বেজোড়, দুটো জোড় একটা কি বলতো বেজোড়। আমরা যদি জোড়টাকে এভাবে দেখাই দুটো জোড় একটা বেজোড়, তার মানে এইবার আর জোড়টাকে না দেখিয়ে আমরা বলবো নাইট্রোজেন অক্সিজেন বন্ধন, জোড় গুলার দেখাবো না, এভাবে একটা বেজোড় আছে, তার মানে এইটি হলো নাইট্রিক অক্সাইড। তাহলে এবার বুঝে দেখো, অষ্টক পূর্ণ করেছে কে বলতো অক্সিজেন, কারণ তার নিজের 4টা আর এই 4টা 8টা, আর নাইট্রোজেনের 4টা 5টা 6টা 7টা, তার মানে নাইট্রিক অক্সাইড অণুর কেন্দ্রীয় পরমাণু নাইট্রোজেন অষ্টক অপূর্ণ, একটি আনপেয়ার ইলেকট্রন তার মধ্যে আছে, একটি আনপেয়ার ইলেকট্রন তার অণুতে উপস্থিত আছে, সেই কারণে নাইট্রিক অক্সাইড অস্থায়ী, সে একটি বর্ণহীন গ্যাস, বাইরের অক্সিজেনের সংস্পর্শে আসার সঙ্গে সঙ্গে তৎক্ষণাৎ জারিত হয়ে নাইট্রোজেন ডাইঅক্সাইডে পরিণত হয়। নাইট্রিক অক্সাইড হয়ে গেল নাইট্রোজেন ডাইঅক্সাইড, কিন্তু শান্তি নেই। কেন শান্তি নেই? কারণ আণবিক অরবিটালের দিকে তাকিয়ে দেখো তার ইলেকট্রনীয় গঠন কাঠামো কেমন, কার? নাইট্রোজেন ডাইঅক্সাইডের। দেখি তাহলে নাইট্রিক অক্সাইড মনে রেখো একটা কি আছে বলো তো আনপেয়ার। এইবার আমরা এটাকে মুছে ফেলে নাইট্রোজেন ডাইঅক্সাইড আসবো, কারণ আমরা NO2 মূলক তো নিঃসৃতকারী গ্রুপ, তার গঠনই যদি না জানি তাহলে বুঝবো কি করে যে সে কেন? আগে তো তার চরিত্র জানতে হবে, তারপরে তো তাকে আনতে হবে। তো বেঞ্জিন বলা যদি NO2 এর চরিত্র না জানে তাহলে তাকে তার জায়গায় স্থান দিলে তো, হাইড্রোজেনকে অপসারিত করে স্থান দিলে তো তার অবস্থা কি হবে সে বুঝতে পারবে না, ওই অবস্থাটা আগে বুঝতে হবে। নাইট্রোজেন এবার তাহলে যাবে NO2 এর গঠন, নাইট্রিক অক্সাইডের পরিবর্তে নাইট্রোজেন ডাইঅক্সাইডের গঠন। দেখো একটা নাইট্রোজেন তার কি আছে বলতো একটা জোড় আর 3টে কি বলতো বেজোড়। অক্সিজেন তো দুটো, তার প্রত্যেকের দুটো জোড় আর দুটো কি বলতো বেজোড়। কয়টা অক্সিজেন? দুটো অক্সিজেন, কারণ NO2
একটা নাইট্রোজেন সহ অক্সিজেন হলো দুটো, বা যদি বলি দেখো এবার নাইট্রোজেন একটা জোর, এবার দেখো এটা মজার ব্যাপার, এর সঙ্গে আসবে দুটো অক্সিজেন। কিভাবে আসতে পারে ভালো করে দেখবা কিন্তু মনোযোগ সহকারে। যদি এই দুটো অক্সিজেনের সঙ্গে এই দুটো অক্সিজেন শেয়ার করে, দেখা যায় কিনা কি জানি, শেয়ার করে, তাহলে অক্সিজেনের আরো দুটো জোর থেকে গেল। কয়টা জোর বলো তো? দুটো। তার মানে এই অক্সিজেন অষ্টক করেছে কিভাবে? নিজের দুটো আর নাইট্রোজেনের এই দুটো নিয়ে কি করলো বলো তো? অষ্টক পূর্ণ করেছে। আর এই নাইট্রোজেনের এই প্রান্তে এই একটা আছে, কটা আছে? একটা। তাহলে আর একটা অক্সিজেন যদি আসে, তার তো এখানে দুটো জোর। কয়টা জোর বলো তো? দুটো জোর, একটা বেজোর। আর একটা অক্সিজেন এভাবে আসবে, তাহলে কি হবে? এখানে একক বন্ধন, এখানে দ্বিবন্ধন। অথবা অথবা দিচ্ছে কিন্তু এরকম হতে পারে, এখানকার নাইট্রোজেন দুটো, অক্সিজেনের দুটো, এভাবে আসবে। অক্সিজেনের কটা জোর আছে বলো তো? দুটো জোর আছে। আর এই নাইট্রোজেনের একটা জোর আর এই একটা বেজোর এই অক্সিজেনের সঙ্গে এসে, এই বেজোরটা অক্সিজেনের সঙ্গে এসে এভাবে গঠন করলো। তার মানে এটি হলো বাম দিকে দিয়েছে একক বন্ধন, ডান দিকে দ্বিবন্ধন। এর হলো বাম দিকে দ্বিবন্ধন, ডান দিকে কি বলতো? একক বন্ধন। এই সোজাসুজি লিখবো বোঝার সুবিধার্থে। তাহলে নাইট্রোজেন অক্সিজেন এখানে দ্বিবন্ধন, অক্সিজেনের উপরে দুটো ইলেকট্রন আছে, নাইট্রোজেনের আছে একটা। আর এখানে একক বন্ধন, অক্সিজেনের কয়টা আছে বলতো? ইলেকট্রন আছে এইভাবে একটা বেজোর, এই বেজোরটা, এইটা বেজোর, ঠিক তো? এই বেজোরটা, এই বেজোর, আর এখানকার আছে কত বলতো? একটা জোর, এই জোরটা, এই জোর, ঠিক আছে তো? আর এটা যদি বলি দেখো নাইট্রোজেন এবার এই দিকে দ্বিবন্ধন করো, কারণ চারটি ইলেকট্রন, এই অক্সিজেন অষ্টক পূর্ণ করেছে। আর এখানে একক বন্ধন অক্সিজেন, তার কয়টা আছে বলতো? এভাবে নাইট্রোজেনের একটা জোর আছে। তাহলে এরও তো শান্তি নেই, কারণ নাইট্রোজেনের তুলনায় অক্সিজেন অধিক তড়িৎ ঋণাত্মক। আবার বলি নাইট্রোজেনের তুলনায় অক্সিজেন অধিক তড়িৎ ঋণাত্মক। তার মানে নাইট্রোজেন কি করেছে বলতো? এখানে দেখো 4, দেখেছো? 5, 6, 7, 8 অষ্টক করেছে। এই নাইট্রোজেন দেখো 4, 5, 6, 7, 8। তার মানে প্রত্যেকটা নাইট্রোজেন অষ্টক করেছে, কিন্তু অক্সিজেন একটা অক্সিজেন, এর বাম দিকের অক্সিজেন আর এর ডান দিকের অক্সিজেন, এই বাম দিকের অক্সিজেন ডান দিকের অক্সিজেন অষ্টক পূর্ণ করে নাই। এটা তো হতে পারে না। অক্সিজেন বলবে স্যার ও বেশি তড়িৎ ঋণাত্মক না আমি বেশি তড়িৎ ঋণাত্মক? যে তুমি বলে স্যার ও অষ্টক করলো, আমি তো অষ্টক করিনি। আমি যে দাঁড়াও, চিৎকার করো না। বলে না স্যার, মাথা তো অনেক গরম, ও তো মারামারি নাইট্রোজেনের উপরে ঝাঁপিয়ে পড়তে যাচ্ছে। আমি যে না, ঝাঁপিয়ে পড়ার দরকার নেই, এমনিতে নাইট্রোজেন তোমাকে দেবে, একটু শান্ত হও। তখন এই নাইট্রোজেনের একটা জোর মানে কি? দুটি ইলেকট্রনের চার্জ ঘনত্ব। একটা জোর মানে কি? দুটি ইলেকট্রনের চার্জ ঘনত্ব। তারাই এই অক্সিজেনের দিকে 1 ইউনিট ইলেকট্রনের চার্জ ঘনত্ব, 1 ইউনিট ইলেকট্রনের চার্জ ঘনত্ব এই অক্সিজেনের দিকে চলে যায়, নাইট্রোজেনের উপর থেকে যায় 1 ইউনিট ইলেকট্রনের চার্জ ঘনত্ব। এখন আছে 2 ইউনিট। এখন কত আছে? 2 ইউনিট। এই 2 ইউনিট না থেকে তখন কত থেকে বলতো? 1 ইউনিট চার্জ ঘনত্ব থেকে যায় রেজোনেন্স গঠন কাঠামোর মাধ্যমে। কোন গঠন কাঠামো? রেজোনেন্স গঠন কাঠামোর মাধ্যমে। তখন নাইট্রোজেন থেকে একটা ইলেকট্রন আর 1 ইউনিট চার্জ ঘনত্ব অক্সিজেন নেওয়ার কারণে অক্সিজেন কিছুটা নেগেটিভ হয়ে যায়। কি হয়ে যায় বলতো? নেগেটিভ হয়ে যায়। আর নাইট্রোজেন যতটুকু ইলেকট্রনকে তাড়ায় সে হয়ে যায় ততটুকু কি বলতো? পজিটিভ। আবার বলি একটা অক্সিজেন হয়ে যায় নেগেটিভ। আর নাইট্রোজেন যে ইলেকট্রনটাকে দান করে দিয়েছে, নাইট্রোজেন থেকে যে ইলেকট্রনের চার্জ ঘনত্ব চলে গিয়েছে কোথায়? অক্সিজেনের দিকে, আবেশ প্রক্রিয়ার মাধ্যমে, ইন্ডাকটিভ ইফেক্টের মাধ্যমে। তখন সে হয়ে যায় কি বলতো? নেগেটিভ। আর নাইট্রোজেন হয়ে যায় পজিটিভ। আর একটা ইলেকট্রন থেকে যায়। কয়টা ইলেকট্রন থেকে যায় বলতো? একটা। তাহলে প্রকৃত অর্থে NO2 এর গঠন কাঠামো হলো, যদি আমরা বলি প্রকৃত অর্থে
NO2 এর গঠন কাঠামো যদি বলি, সেটা হলো এখানে যদি বলি তাহলে যে কোনো অক্সিজেন দিতে পারো। এখানে অক্সিজেন, তার তো দুটো জোড়া আছে, এখানে অক্সিজেন একটা আছে। আর এখানে যদি আমি এভাবে বন্ধনটাকে দেখাই তাহলে এ হয়ে যাবে কি বলতো নেগেটিভ, বা আমরা এমনিতেই নেগেটিভ দিয়ে দেখাতে পারি। আর এই নাইট্রোজেন হয়ে যাবে কিছুটা কি বলতো পজিটিভ, বা একে যদি ডেল নেগেটিভ দাও এ হবে ডেল পজিটিভ। তখন এই বন্ধনটাকে আমরা একটা অ্যারো দ্বারা দেখাই, সন্নিবেশী বন্ধন দ্বারা দেখাই। এই কারণে দেখো NO2 কি হয়ে যায়, N2O4 হয়ে যায়। কারণ একটা NO2 তার যে এই যে একটা বেজোর, কয়টা বেজোর বলো তো, একটা বেজোর। আর একটা NO2 তার কত থেকে বলো, তার একটা বেজোর। তারাই তখন নিজেরা বন্ধন করে তারা এভাবে করে N, এভাবে NO2, এখানে আমাদের O2 গঠন করে। তার মানে প্রকৃত অর্থে হয়ে যায় N2O4 অণু। সে কারণে তোমরা ফার্স্ট ইয়ারে রাসায়নিক সাম্যাবস্থা পড়েছো, N2O4 বিয়োজিত হয়ে উৎপন্ন করে কি বলতো 2NO2। কোথায় লিখবো, N2O4 বিয়োজিত হয়ে কলেজে তো আমাদের বিশাল ব্ল্যাকবোর্ড থাকে বুঝছো, সেখানে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে লিখে যায়। এখানে তো কোনো প্রান্ত নেই। N2O4 তারা কি হয়ে যায় বলতো 2NO2। এরকম তারা রাসায়নিক সাম্য বিরাজ করে। ও ভেঙে এটা হয়, এটা ভেঙে ওটা হয়ে যায়। এই গঠনের কারণে নাইট্রোজেনের উপরে তখন একটা লোন পেয়ার থেকে যায়। আর এর প্রকৃত গঠন যখন আমরা দেখাই তখন বলি নাইট্রোজেন নাইট্রোজেন বন্ধন, একটা অক্সিজেন। আবার এখানে যদি অক্সিজেন বলি, অক্সিজেন এভাবে যদি থাকে, এখানে আমরা দ্বিবন্ধন দিয়ে অক্সিজেনকে দেখাতে পারি, কিন্তু প্রকৃত অর্থে দ্বিবন্ধন নয়, ওটাকে আমরা অ্যারো চিহ্ন দ্বারা প্রকাশ করি। এই অ্যারো সিম্বল দ্বারা প্রকাশ করা হয়, বুঝতে পেরেছি? এভাবে N2 হয়। যাক, ওই প্রসঙ্গ অধিক আমাদের প্রয়োজন না। আমাদের মূল জায়গা হলো NO2 যখন হয় তখন অক্সিজেন কি হয়ে যায় বলতো, অষ্টক পূর্ণতার জন্য ওর থেকে ইলেকট্রন কেনে সে নেগেটিভ হয়ে যায়, নাইট্রোজেন হয়ে যায় কিছুটা পজিটিভ, আর তারপরে একটা ইলেকট্রন মেঘের ঘনত্ব থেকে যায়। তার মানে এই ইলেকট্রন মেঘের ঘনত্ব যদি কারোর সাথে কি করে বলতো, বন্ধন করে, তখন একটা অক্সিজেন দ্বিবন্ধন আর একটা অক্সিজেন থেকে যাবে কি বলতো মাইনাস, একটা অক্সিজেন দ্বিবন্ধন আর একটা অক্সিজেন থেকে যাবে মাইনাস। তার মানে বেঞ্জিন বলয় যদি আমি NO2 কে প্রতিস্থাপিত করি, এই যে NO2 থেকে গেল, বেঞ্জিন বলয় যদি আমি NO2 কে প্রতিস্থাপিত করি তাহলে NO2 আসবে এই রূপ, NO2 কোথায় আসছে বলতো, বেঞ্জিন বলয়ের মধ্যে। এটা বেঞ্জিন বলয়, নাইট্রো বেঞ্জিন দেখালাম। তাহলে তাকে বা আমরা বলবো N। এই নাইট্রোজেনকে যদি আমি দ্বিবন্ধন দেই, এইটা হলো একক বন্ধন মাইনাস। কেন মাইনাস বুঝতে পেরেছো? এই যে মাইনাস দিয়েছে, আর এই ইলেকট্রনটা বেঞ্জিন বলের সাথে যুক্ত হলো কার্বন নাইট্রোজেন দ্বিবন্ধন CH, এখানে CH, আর এখানে CH, কার্বন কার্বন দ্বিবন্ধন, এইটা আমাদের দ্বিবন্ধন, এইটা হলো। তাহলে বুঝতে পেরেছো NO2 এর মধ্যে আগে একটা অক্সিজেন নেগেটিভে বসে থাকে। আবার বলি NO2 নাইট্রোবেনজিন, তার অণুতে ওই নাইট্রোজেনের একটা অক্সিজেন আগেই কি আছে বলতো মাইনাস হয়ে আছে, আর এই নাইট্রোজেন হয়ে আছে কি বলতো প্লাস। ওই নাইট্রোজেন কি হয়ে আছে প্লাস, মনে থাকে জানি যে আমরা দেখেছি এটা প্লাস এটা মাইনাস। এটা আমরা ইলেকট্রন মেঘকে দেখাচ্ছি, এখানে আসছে, আর এখানে আমরা ওই ডট 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 দেখাইনি, ওটা মাইনাস দ্বিবন্ধন। তার মানে তখন আর এটা থাকে না। কি বুঝতে পেরেছো? ওই ইলেকট্রন মেঘটা কার কাছে আসছে, অক্সিজেনের কাছে। অর্থাৎ অক্সিজেন ছিল 7টা, নাইট্রোজেনের কাছে একটা 1 ইউনিট ইলেকট্রন মেঘের চার্জ ঘনত্ব নিয়ে সে হয়ে যায় O মাইনাস। আবার বলি নাইট্রোজেন থেকে 1 ইউনিট দুটো ইলেকট্রন ছিল, তার থেকে 1 ইউনিট ইলেকট্রনের চার্জ ঘনত্ব নিয়ে সে হয়ে যায় মাইনাস, আর নাইট্রোজেন হয়ে যায় প্লাস। তখনও নাইট্রোজেনের উপর একটা 1 ইউনিট ইলেকট্রন চার্জ থেকে যায়, ওটাই দেখাইছি। এই ইলেকট্রনই কার্বনের সাথে যুক্ত হয়ে
কার্বন নাইট্রোজেন কি করেছে বলতো, বন্ধন গঠন করেছে। এটাই হলো নাইট্রোবেঞ্জিন। তাহলে নাইট্রোবেঞ্জিনে নাইট্রোজেন আছে প্লাস, অক্সিজেন আছে কি বলতো মাইনাস। আমরা তো NO2 দিয়ে বুঝাই দিই না, এইটা হলো প্রকৃত। এইবার দেখো কি বুঝতে পেরেছ, মজার জিনিস দেখো। এবার এই দুটো অর্থ, এই দুটো বিটা, এটা কি বলতো প্যারা। এবার নাইট্রোজেন তো প্লাস, তার কাজ কি বেঞ্জিন বলা থেকে ইলেকট্রনকে টেনে নিয়ে আধান প্রশমিত করা। বেঞ্জিন বলা থেকে ইলেকট্রনকে টেনে নিয়ে কি করা বলতো, আধান প্রশমিত করা। সেটা করার জন্য কি করবে দেখো, আগে অক্সিজেন তার পাই বন্ধনের দুটো ইলেকট্রনকে তার নিজের দিকে টেনে নেয়। অক্সিজেন তার পাই বন্ধনের দুটো ইলেকট্রনকে নিজের দিকে এভাবে টেনে নেয়, তাহলে অক্সিজেন নেগেটিভ হয়ে যাবে। আর এই পাই বন্ধনের দুটো ইলেকট্রন কার্বনের এখানে আসে, তারপরে এখান থেকে নাইট্রোজেনের দিকে যায়, তারপরে এখান থেকে কোথায় যায় বলতো, দরকার তো নাইট্রোজেনের, কিন্তু নাইট্রোজেন টানবে তো এই কার্বন। এই কার্বনের পাই বন্ধনের দুটো ইলেকট্রন এখানে আসে 1 2 3 4 5 6 এবং 1 এর মধ্যে, 1 এবং 6 এর মধ্যে যে পাই বন্ধনের ইলেকট্রন সেটা 1 নম্বর কার্বনে আসে, এক থেকে নিয়ে যায় কে বলতো নাইট্রোজেন। এর পরের গঠন কি হয় একটু ভালো করে দেখো, ভালো করে দেখো। কিন্তু এই নাইট্রোজেন অক্সিজেন হয়ে গেলে এভাবে, এইটা অক্সিজেন আছে এখানে, তাহলে দ্বিবন্ধন হলো, এই কার্বন হলো, এখানে CH হলো, CH আছে, কার্বন কার্বন দ্বিবন্ধন আছে, এখানে একক বন্ধন আছে, এখানে কার্বন কার্বন দ্বিবন্ধন আছে। এবার দেখো একটু মজার বিষয়, এই ইলেকট্রন যখন এখানে চলে যায়, ওই কার্বন নিজেরটা প্লাস ওরটা নিয়েছে, তাহলে লোকসান হলো কার বলতো, এর। লোকসান কার হলো, এই 6 নম্বর কার্বনের, কারণ 1 নম্বর কার্বনটি তার নিজেরটা নিয়েছে, ওরটা নিয়েছে। আবার ওকে যখন দিয়েছে তখন তো ওরটাই ওকে দিল, তখন এখানে বন্ধন হয়ে গেল। এই অক্সিজেন তো নেগেটিভ পূর্বেই ছিল, এই ইলেকট্রনে এটাও নেগেটিভ হয়ে যায়, আর নাইট্রোজেন কি আছে বলতো প্লাস। ওই প্লাস প্লাসই থাকলো, তার ভাগ্যে আর কিছু জুটলো না, কারণ সে ইলেকট্রন এনেছিল বেঞ্জিন বলয় থেকে, বেঞ্জিন বলয় থেকে ইলেকট্রন এনেছিল, কিন্তু সেই ইলেকট্রন নিয়ে যাকে বলতো তার সাথে যুক্ত দ্বিবন্ধনে যুক্ত অক্সিজেন পরমাণু, কারণ এই অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতার মান নাইট্রোজেনের থেকে অধিক। কঠিন হয়ে যাচ্ছে না। এইবার দেখো, তাহলে এখানে কোন অবস্থানে, অর্থ অবস্থানে প্লাস হয়েছে। অর্থ অবস্থানে কি প্লাস, দুটো প্রভাব কাজ করে, একটা হলো ইন্ডাকটিভ ইফেক্ট আর একটা হলো রেজোনেন্স প্রভাব। ইন্ডাকটিভ ইফেক্টের কারণে বেঞ্জিন বলয়ের যে 6টি কার্বন প্রত্যেকের ইলেকট্রনই সে টেনে নেয় NO2+, কিন্তু রেজোনেন্স প্রভাবের কারণে প্রভাবটা পড়ে অর্থ এবং প্যারা অবস্থানে। রেজোনেন্স প্রভাবের কারণে প্রভাবটা পড়ে কোথায় বলতো, অর্থ এবং প্যারা অবস্থানে। দেখো অর্থ অবস্থানে পজিটিভ, যখনই অর্থ পজিটিভ হয়েছে তখনই দেখো এখানকার দুটো ইলেকট্রন আসবে এখানে, এই পাই বন্ধনের দুটো ইলেকট্রন। কোন পাই বন্ধন বলতো, এই পাই বন্ধন। এই কারণে যখনই আসবে এই কার্বন ওই ইলেকট্রন নিয়ে এখানে বন্ধন করবে, তাহলে আসবে এখানে, ও করবে ওখানে দ্বিবন্ধন। দেখা যাক কিভাবে হয়। ওই নাইট্রোজেন অক্সিজেন, এই অক্সিজেন তারা তো অলরেডি নেগেটিভ হয়ে আছে, কি হয়ে আছে বলতো নেগেটিভ। নেগেটিভটা লাল দিয়ে দেখায়, না স্পষ্ট দেখা যাবে না, নেগেটিভ নেগেটিভ দিয়ে দেখালাম। আর এই নাইট্রোজেন কি বলতো প্লাস আছে, তখনও এখানে তারা কার্বন নাইট্রোজেন দ্বিবন্ধন করেছে, এখানে কি আছে কার্বন CH, এটা আমাদের CH, নতুন করে দ্বিবন্ধন তৈরি হলো, আর এখানে দ্বিবন্ধন এভাবে থেকে গেল। এবার CH দেখো, তাহলে এই ইলেকট্রনটা তো এখানে আবার এখানে বন্ধন করলো, তাহলে প্রভাবটা পড়লো কার উপরে বলতো, এখানে যেমন এখানে পড়েছিল, এই প্রভাবটা পড়লো এর উপরে প্যারা অবস্থানে। ওই পজিটিভটা পড়লো কোথায়, সে প্যারা অবস্থানে। এবার দেখো এখানকার ইলেকট্রন মেঘটা এখানে আসবে, আর ওই ইলেকট্রন মেঘ কোথায় যাবে, ওখান থেকে এখানে চলে আসবে।
কি বুঝতে পেরেছি? আমরা নিচে দেখাই, ওপাশে হয়তো দেখা যাবে না মনে হয়, কি জানি দেখা যাবে কিনা। একটা গঠন মনে হয় যাবে দেখানো আছে, ঠিক আছে নিচে দেখাই। এবার দেখো নাইট্রোজেন ওই অক্সিজেন কি আছে বলতো, এই অক্সিজেন এভাবে, কার্বন নাইট্রোজেন দ্বিবন্ধন CH আছে, একক বন্ধন CH, এই গঠনটি। এখানে দ্বিবন্ধন আছে, এখানে CH আছে, এখানে CH, নতুন করে দ্বিবন্ধন এই যে তৈরি হলো, কোথায় বলতো? এখানে নতুন করে দ্বিবন্ধন কি হলো বলতো? এখানে তৈরি হলো। আর হারালো কে বলতো? এই কার্বনটা। হারালো কে বলতো? এই কার্বনটা। শুয়ে গেল প্লাস, কারণ এই পাই ইলেকট্রন যখন এখানে আসবে ও হারিয়ে ফেললো। এটা নাইট্রোজেন প্লাস আছে, এও মাইনাস, এও কি বলতো? মাইনাস। তাহলে এইবার কি করবে দেখো, এবার আবার তারা এবার এখানকার ইলেকট্রন এখানে আসবে, এসে আবার এখানে দ্বিবন্ধন করবে। তার মানে আগে আবার ওই আগের গঠনে চলে যাবে। কোন গঠনে বলতো? পূর্বের গঠনে থেকে যেতে হবে। তাহলে এই যে বেঞ্জিন বলয়টা আমরা দেখলাম, এখানে তো হয়ে গেছে। দেখো অর্থকার্বন ইলেকট্রনের ঘনত্ব কি বলতো? কম। মিটাতে কি বলতো? পূর্বের মতোই আছে। প্যারাতে কি বলতো? কম। মিটাতে পূর্বের মতোই আছে। আবার অর্থতে কি বলতো? কম। আবার অর্থতে কি বলতো? কম। তার মানে রেজোনেন্স প্রভাবের কারণে, ইন্ডাকটিভ প্রভাবের কারণে 6টা কার্বনই থেকে ইলেকট্রন যাবে নাইট্রোজেনের দিকে, কিন্তু রেজোনেন্স প্রভাবের কারণে প্রভাবটা পড়ল অর্থ এবং প্যারা কার্বনে, ইলেকট্রনের চার্জ ঘনত্ব কমে গেল। তাহলে মিটা কার্বনে তো পূর্বের মতোই আছে, তাহলে বিক্রিয়া করবে কোথায় বলতো? মিটা অবস্থানে। রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করে ইলেকট্রন, ইলেকট্রনের চার্জ ঘনত্ব যেখানে বেশি, বিক্রিয়া সেই অংশগ্রহণ করবে। তাহলে এবার অংশগ্রহণ করবে কোন অবস্থান বলতো? মিটা অবস্থান। সে কারণে NO2 গ্রুপ হলো নিষ্ক্রিয়কারী গ্রুপ। NO2 গ্রুপ কি বলতো? নিষ্ক্রিয়কারী গ্রুপ। তাহলে বুঝতে পেরেছো না? বুঝতে পারোনি? তাহলে মূল গঠনে যেটা আসবে, এটা প্লাস, এটা প্লাস, এখানে প্লাস, ওটা প্লাস মানে এটা প্লাস। তাহলে অর্থ অবস্থানে প্লাস, প্যারা অবস্থানে প্লাস হয়, আর ওঠে থাকে কি বলতো? ওইভাবে। তার মানে সর্বশেষ গঠন যেটা দাঁড়ায়, তারা NO2 এর গঠন, সেটা যদি আমি লিখে ফেলাম এভাবে লেখা যাবে, সমস্যা নেই, বুঝতে কষ্ট হতে পারে। সি আমরা যদি ওভাবে দেখি, বলয় দিয়েই দেখায়, পারবো না কেন? বুঝতে পারবে। NO2 বুঝতে পারলে বলয় অবশ্যই বুঝতে পারবে। এর মাঝখানে আমি ডট ডট দিয়ে দেখালাম সঞ্চরণশীল পাই ইলেকট্রনকে। আর এটি হলো নাইট্রোজেন, অক্সিজেন। এই অক্সিজেন এরা ডেল নেগেটিভ, এরা ডেল নেগেটিভ, এটা আমাদের পজিটিভ, এটা ডেল পজিটিভ, এটা ডেল পজিটিভ, এ হচ্ছে ডেল পজিটিভ। তাহলে বিক্রিয়া করার জন্য স্থান কোনটা বলতো? এই মেটা অবস্থান, এই মেটা অবস্থান। এই অবস্থানে ইলেকট্রনের চার্জ ঘনত্বের কোনো পরিবর্তন হয় নাই, কোনো পরিবর্তন ঘটেনি। বুঝতে পেরেছেন? এখানে আমাদের ওরকম বন্ধন, এটাকে ডট ডট দেখাতে পারে, না পারে, কোনো সমস্যা নেই। তাহলে এই যে আমাদের গঠন কাঠামো দেখানো হলো, তার মানে NO2 গ্রুপ এইরূপ হওয়ার কারণ হলো NO2 নিজে নাইট্রোজেন প্লাস থাকে, অক্সিজেন থেকে মাইনাস, আর নাইট্রোজেনের উপর একটি নিঃসঙ্গ ইলেকট্রন জোড় থাকে। আবার বলি NO2 এর যদি আমরা বলি অক্সিজেন থেকে একটা দ্বিবন্ধন, এই অক্সিজেন থেকে মাইনাস, এভাবে মাইনাস, এটার উপর দুটো নিঃসঙ্গ জোড় থাকে, ওটা মাইনাস হয়ে যায়, এই নাইট্রোজেন প্লাস, উপরন্তু তারপর একটা নিঃসঙ্গ ইলেকট্রন জোড় থাকে। তার মানে আমরা এভাবে দেখালে বলবো এটা প্লাস, একটা নিঃসঙ্গ, একটা ইলেকট্রন জোড় আছে, আনপেয়ার ইলেকট্রন, এটা নিঃসঙ্গ না, আনপেয়ার, নিঃসঙ্গটাই ওকে দিয়ে দেয়। অক্সিজেন এভাবে দ্বিবন্ধন, দুটো জোড়,
এখানে একটা অক্সিজেন, এভাবে তারা মাইনাস হয়ে যায়। এই যে NO2 এর গঠন কাঠামো, এই গঠন কাঠামোর জন্যই সে কি করে বলতো বেঞ্জিন বলয়, তার রেজোনেন্স প্রভাব এবং ইন্ডাকটিভ প্রভাব কাজ করে বেঞ্জিন বলয়ের অর্থ এবং পরাবস্থানে, দেখো অর্থ এবং পরাবস্থানে ইলেকট্রনের চার্জ ঘনত্ব স্বাভাবিক মান থেকে কি করে বলতো কমিয়ে দেয়। সে কারণে NO2 গ্রুপ নিষ্ক্রিয়কারী গ্রুপ। ঠিক তো? এবার আমরা যা পড়াবো তার জন্য তোমার প্রয়োজন দুটো জিনিস, একটা হলো কার্বোক্যাটায়ন, একটা কার্বো অ্যানায়ন, আর একটা ফ্রি রেডিক্যাল। লেখো তিনটি জিনিস, কার্বোক্যাটায়ন, কার্বো অ্যানায়ন ও ফ্রি রেডিক্যাল। কার্বোক্যাটায়ন, কার্বো অ্যানায়ন ও ফ্রি রেডিক্যাল। কার্বোক্যাটায়ন, কার্বো অ্যানায়ন এবং কি বলতো ফ্রি রেডিক্যাল, মুক্তমূলক। ফ্রি রেডিক্যাল মানে কি মুক্তমূলক। দেখো এবার এখানে আর প্রথম লেখো ফ্রি রেডিক্যাল সোজা যেটা, আর তার সঙ্গে এ একটা গ্রুপ আছে, ওই এর সাথে আর এর সমযোজী বন্ধন, কিন্তু দুজনের মধ্যে সম্পর্ক খুব একটা বেশি ভালো যাচ্ছে না। তাই ওরা সিদ্ধান্ত নিল যে আমরা যার যার মধ্যে পৃথক হয়ে যাবে। তখন কি হবে বলতো, আটটা তার ইলেকট্রন নিয়ে আসবে এভাবে, আর এ চলে গেল তার ইলেকট্রন কিনে এভাবে। ওই যে আর তার নিজস্ব ইলেকট্রন নিয়ে আসছে, এটাকেই বলবো আমরা ফ্রি রেডিক্যাল বা মুক্তমূলক। আটটা কি হতে পারে, মিথাইল মূলক হতে পারে CH3, আটটা কি হতে পারে CH3 CH2 ইথাইল মূলক হতে পারে, আটটা হতে পারে CH3C নিচে CH3H এইরূপ মূলক হতে পারে, আর হতে পারে CH3C উপরে CH3 এইরূপ হতে পারে। তার মানে এইটি হলো আর মিথাইল মূলক, একে বলবো RCH2, একে বলবো RCH। এই আর মানে অ্যালকাইল মূলক, বড় গ্রুপ হতে পারে, তাই তাকে আমরা আর দ্বারা প্রকাশ করেছি। এটাও আর আছে। এইটি হলো দুটোই হলো 1 ডিগ্রি, এটাকে বলবো 2 ডিগ্রি, এটা 3 ডিগ্রি। মুক্ত মূলকের এটা 1 ডিগ্রি, এটা 2 ডিগ্রি, একে বলবো 3 ডিগ্রি। আবার ওই মুক্ত মূলকের এটা আমাদের 1 ডিগ্রি, এটাকে বলবো আমরা 2 ডিগ্রি, আর এটাকে বলবো আমরা কি বলতো 3 ডিগ্রি। 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি। এই যে সক্রিয়তা ভিন্ন সেটা একটু পরে আসছি। আগে মুক্ত মূলককে নিশ্চয়ই বুঝতে পেরেছ। এটা কিন্তু আমাদের রসায়নে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। মুক্ত মূলক কাকে বলে? এবার দেখো কার্বোক্যাটায়ন বা কার্বনিয়াম আয়ন, কার্বোক্যাটায়ন বা কার্বনিয়াম আয়ন। কার্বনিয়াম আয়ন মানে কার্বোক্যাটায়ন, কার্বনিয়াম আয়ন। কার কার হতে পারে যদি আমি দেখি, একটু দেখো, সেটাও ঠিক ওই একই ভাবে। যদি বলি আর তার সাথে বি একটা গ্রুপ, কিন্তু বিটা হলো আর থেকে অনেক বেশি তড়িৎ ঋণাত্মক, তাই ওদের ভিতরে যখনই সম্পর্কের অবনতি ঘটেছে, দুটি ইলেকট্রনই বি নিয়ে চলে যায়, তখন কি হয় বলতো, আর হয়ে যায় এইভাবে। আর বি এর কাছে দুটো ইলেকট্রন আসার কারণে বিটা স্বাভাবিকভাবে মাইনাস হয়ে যায়, আটটা হয়ে যায় প্লাস। এই যে আর প্লাস, তাকে আমরা বলবো কার্বনিয়াম আয়ন বা কার্বোক্যাটায়ন। যেমন CH3 হতে পারে প্লাস, CH3 CH2 প্লাস হতে পারে, CH3 CH নিচে CH3 প্লাস হতে পারে, আবার CH3C উপরে CH3 নিচে CH3। প্লাস গুলোকে আমরা দিয়েছি লাল সিম্বল দ্বারা দেব, প্লাস, এখানে প্লাস,
এটা প্লাস হতে পারে, এটাও প্লাস হতে পারে। প্লাসটাকে আমরা কি করেছি বলতো, লাল সিম্বল দ্বারা প্রকাশ করেছি। তাহলে এটা একটু অস্পষ্ট হয়েছে, ঠিক করে দিচ্ছি CH3। তাহলে এইটা দুটো মিলে কি বলতো, দুটো মিলে হলো আর, একে তো আমরা CH3 লিখব, একে লিখবো RCH2, এখানে লিখবো RCHR, ওকে লিখবো RCR, এটা কি বলতো আর। এখানে যদি বলি এটা প্লাস, এটাও প্লাস, কার্বোক্যাটায়ন, কার্বনিয়াম আয়ন, এই দুটোই হলো আমাদের 1 ডিগ্রি, একে বলবো আমরা 2 ডিগ্রি, আর একে বলা 3 ডিগ্রি, আর নিচে যাওয়া যাবে না। তাহলে বুঝতে পেরেছো যে 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি। তোমাদের পড়েছিলাম মনে আছে, অ্যালকাইলমূলক সক্রিয়কারী গ্রুপ, তার মানে ইলেকট্রন দাতা গ্রুপ। তাহলে এখানে যখন H থাকে, H তো ইলেকট্রন দেয় না, তার মানে পজিটিভ চার্জ পূর্ণ মাত্রা থাকে। এখানে আর তার ইলেকট্রনকে দিয়ে এর পজিটিভ চার্জকে কিছু কমিয়ে দেয়। এখানে দুটো আর ইলেকট্রনকে দান করে এই কার্বনের পজিটিভ চার্জকে আরো কমিয়ে দেয়। এখানে 3টি আর কেন্দ্রীয় কার্বন পরমাণুর পজিটিভ অবস্থায় ইলেকট্রন দান করে তার চার্জ ঘনত্ব আরো কমিয়ে দেয়। তার মানে যার চার্জ ঘনত্ব, চার্জ মানে কি পজিটিভ চার্জের ঘনত্ব যত কম, তার সক্রিয়তা তত কম। তার মানে এইটা হবে অধিক সক্রিয় 1 ডিগ্রি, তারপরে এটা, তারপরে এটা, এটা হবে আমাদের কম সক্রিয়, অর্থাৎ কার্বোক্যাটায়নের দিকে এইটা হলো বেশি, তারপরে এটা, তারপরে এটা, তারপরে এটা। আমরা এখানে যদি লিখি তাহলে বলতাম CH3 প্লাস সবচেয়ে বেশি, তারপরে RCH2 প্লাস, তারপরে যেটা লিখবো আমরা সেটা হলো R2CH প্লাস, একদম কম সক্রিয় হলো R3C প্লাস। এটাই R3C প্লাস। এটা আমাদের সক্রিয়তা, রাসায়নিক বিক্রিয়ার সক্রিয়তার ক্রম। কার্বোক্যাটায়ন কেন এটা কম? কারণ তার পজিটিভ চার্জকে এরা কিছুটা দিয়ে দিয়ে কি করে পূর্ণ করে দেয়। ওর পজিটিভ চার্জের মান কমে যায় কার থেকে? মিথাইল মূলক থেকে। মিথাইল মূলকের হাইড্রোজেন তো ওর ইলেকট্রনের ঘনত্বকে নিতে পারে না। বুঝতে পেরেছ? মুছে ফেললাম। এবার দেখো 3 দিয়ে কার্বো অ্যানায়ন, কার্বো অ্যানায়ন 3 দিয়ে দেখো কার্বো অ্যানায়ন নাম্বার 3 দেখো। আর তার সাথে ডি একটা গ্রুপ। আর তো এখানে বি আর এর সাথে প্রতারণা করেছে, প্রতারিত হয়েছে। বি কর্তৃক আর কথা ছিল বন্ধনটা সমযোজী, দুজনে থাকবে, কিন্তু সুযোগ সন্ধানী বি সুযোগ মতো আর এর ইলেকট্রন কিনে চলে গেছে। আর এর তো মাথা হাত, কি সর্বনাশ, আমার ইলেকট্রন নেই। এইবার ডি এর সঙ্গে আর বসছে। এইবার কি করলো? আর ডি এর ইলেকট্রনকে রেখে ডিটাকে কানটি ধরে তাড়িয়ে দিয়ে বললো তুমি ভাগো এখান থেকে। ডি বললো কেন? বলে কেনটা বুঝি না, ইলেকট্রনের দরকার, আমি নেগেটিভ, তুমি ডি পজিটিভ হয়ে চলে যাও। এই যে আর নেগেটিভ হয়েছে, এটা এই কার্বন CH3 হতে পারে, আবার হতে পারে CH3 CH2 হতে পারে, আবার হতে পারে CH3 CH, এটা CH3, আবার হতে পারে CH3 C, উপরে CH3 নিচে CH3। ওই মাইনাস সিম্বলটাকে আমরা এভাবে দেখাই যাতে বুঝতে তোমাদের সুবিধা হয়। এইটা হয়, তার মানে এ তো CH3 থাকবেই। আর এ কি হলো বলতো? CH2, তার পাশে একটা আর আছে। আর এখানে কি বলতো? CH দুটো আর আছে, এখানে C 3টে আর আছে। তার মানে এর কয়টা আর আছে বলতো? একটি। এর আছে কয়টা বলতো? দুটো। এর আছে কয়টা আর বলতো? এভাবে 3টে আর আছে। তাহলে এটাও মাইনাস, এটাও মাইনাস, এটাও মাইনাস, এটাও মাইনাস হলো।
কার্বো অ্যানায়ন, কার্বো অ্যানায়ন। তাহলে এই আর তো ইলেকট্রন দাতা, নিজে তো ইলেকট্রন চুরি করে এনেছে, প্লাস আর দিচ্ছে, তাহলে ইলেকট্রনের চার্জ ঘনত্ব 1 ইউনিট থেকেও বেশি, 1 ইউনিট থেকে একটু বেশি, এর বেশি কিন্তু ওর থেকে কম, এর বেশি ওর থেকে কম, আর এর যতটুকু ততটুকুই থাকে। সে কারণে ইলেকট্রনের চার্জ ঘনত্ব যার যত বেশি সে তত অধিক সক্রিয়। তার মানে এইটা যা ছিল, দেখো এইটা হবে তার উল্টা, এটা হবে কি তার ঠিক উল্টা। তার মানে কার্বন আয়নের সক্রিয়তার ক্রমের দিকে যদি আমরা বলতাম CH3 মাইনাস, তারপরে কাকে লিখবো আর CH2 মাইনাস, R2CH মাইনাস, তারপরে লিখবো R3C মাইনাস, তাহলে এইটা বেশি সক্রিয়, তার মানে ও হলো সক্রিয় বেশি, তারপরে এ, তারপরে তার মানে কার বলতো এই মিথাইল মূলক সবচেয়ে কম সক্রিয় থাকে কার্বন আয়নের দিকে, আর এই মিথাইল মূলক কার্বন আয়নের দিকে সবচেয়ে বেশি সক্রিয় থাকে, কারণ হাইড্রোজেন কোন ইলেকট্রনকে দান করেনি, কার্বন যতটুকু পজিটিভ চার্জ ততটুকুই থেকে যায়। এবার শোনো, অসমর্থিত সংবাদে জেনেছি তোমাদের কলেজ হয়তো আরেকটু সময় বেড়ে যাবে, অর্থাৎ আমার ধারণা ছিল ঈদ পরবর্তী সময় খুলে যাবে, জুনের ফার্স্ট উইকে, ওটি আমিও আশা করি খুলে যাক, আবার প্রাণচঞ্চল হোক, আবার ছাত্রের কলতানে মুখরিত হোক শিক্ষাঙ্গন প্রতিটি, কিন্তু বাস্তবতা তো মেনে নিতে হবে। সে কারণেই যদি কোনো কারণে পিছিয়ে যায়, তাহলে আমি এই সপ্তাহে তোমাদের জন্য একটা রুটিন করব, সেখানে কোন দিন কি পড়ানো হবে আগেই দিয়ে দেব আমাদের পেজে, তোমরা জেনে যাবে কোন দিন স্যার কি পড়াবেন, সেভাবে তোমরাও প্রস্তুতি নিয়ে থাকবে, তাহলে পড়াটা অনেক সুবিধাজনক হবে। কারণ এক একদিন এক একজন বলবে স্যার তড়িৎ রসায়ন পড়ান, স্যার এটা পড়ান, আর তুহিনের ডিলোকালাইজেশন আগামীকাল লিখে রাখো, ডিলোকালাইজেশন তুহিন বলেছে, ঠিক আছে ডিলোকালাইজেশন পড়িয়ে দিই, সময় যেহেতু পাচ্ছি, তারপরে অন্য বিষয়ে যাব, তাহলে লিখে রাখো সঞ্চারনশীল পাই ইলেকট্রন আগামী ক্লাসের জন্য, বা ডিলোকালাইজড পাই ইলেকট্রন। আর তোমরা তোমাদের পেজের কাজগুলো আজকের ভিতরেই করবে, আমি ওখানে সঠিক উত্তর সঠিক সময় দিয়ে দিতে প্রস্তুত আছি, এবং আজকে আরও কিছু কাজ দেব, সেগুলোও করবে। পেজে প্রতিদিন তোমাদের কাজ দিতে হবে। যদি তোমরা স্কুল বিডিতে থাকো তাহলে তোমাদের প্রতিনিয়ত পড়তে হবে, প্রতিনিয়ত চেষ্টা চালিয়ে যেতে হবে। কেমিস্ট্রি নয় শুধু, অন্যগুলো হবে, একটু অপেক্ষা করো। আমি চাচ্ছি স্বেচ্ছায় স্যার আসুন। গতকালই আমাদের ফিজিক্সের স্যারকে আনতে চেয়েছিলাম, আমি নিজেই পড়াইনি, স্যার কী করে আসবে, কারণ আকাশে মেঘ, নেটে সমস্যা দিচ্ছে, কোনোভাবে পারিনি। সবাই ভালো থেকো। আগামী দিনে কিন্তু অনেক ভয়াবহ। দেখো গতদিনে আমাদের সিদ্ধেশ্বরী বেলি রোডে 40 বছর বয়সে আমাদেরই এক বন্ধু আমাদের ছেড়ে চলে গিয়েছেন। তার একটি শিশু কন্যা আছে, তোমরা দেখেছো ফেসবুকে, তার স্ত্রী আছে, পরিবার আছে, মাত্র একদিনের নোটিশে চলে গিয়েছে। সেজন্য সবাই খুব সাবধানে থাকবে, কোনোভাবে ঘর থেকে বের হবে না। জীবনের থেকে বড় কিছু নেই, মনে রেখো, জীবনের থেকে বড় কিছু নেই। পড়া তোমাদের তো আমি করিয়ে দিচ্ছি নিজে এসেই, অত ভয় নেই। আমি যেহেতু আসছি, কেমিস্ট্রি কোনো সমস্যা হবে না, আশা করি ফিজিক্স ম্যাথ বায়োলজিও হয়ে যাবে খুব স্বল্প সময়ের মধ্যেই। সবাই ভালো থেকো, কোনোভাবে বাইরে বের হবে না। সামনের দিনগুলো আরো অনেক ভয়াবহ আসতে পারে, ভয়াবহ আসতে পারে, তাই কোনো অবস্থাতেই তোমরা বাইরে যাবে না। প্রত্যেকটি প্রাণের মূল্য অনেক, প্রতিটি প্রাণের মূল্য অনেক। ভালো থেকো সবাই। আগামীকাল দেখা হবে আবার 11টার সময়। থ্যাংক ইউ।